হ্যালো এভরিওয়ান, আমি স্বাগতা মণ্ডল, একজন রেজিস্টার্ড নার্স, কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ আ স্টাফ নার্স গ্রেড 2 অ্যাট আ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হেলথ ফ্যাসিলিটি। তো তোমাদের অনেকের বিভিন্ন রকম কোয়ারিজ দেখতে পাচ্ছি আমি কমেন্ট সেকশনে। তার মধ্যে একটা খুব কমন কমেন্ট হচ্ছে, ফ্রেশার্স দিদি, আমি ফ্রেশার্স, আমার ক্ষেত্রে কীরকম কী কোয়েশ্চেন আসতে পারে। কিন্তু এখানে আমার একটা বলার পয়েন্ট আছে প্রথমেই, যে তোমরা কেন সবাই ফ্রেশার্স টার্মটা ইউজ করছো তোমাদের নিজেদের জন্য। তোমরা বলো, ফ্রেশার্স কাদেরকে বলে? ফ্রেশার্স কাদেরকে বলে? যারা সদ্য আইদার জয়েন করেছে অথবা সদ্য পাস আউট হয়েছে। স্পেশালি আমরা বলি যে যারা সদ্য কোথাও জয়েন করেছে তাদেরকে আমরা ফ্রেশার্স টার্মটা তাদের জন্য ইউজ করি। এবার তোমরা অনেকে নিজেদেরকে ফ্রেশার্স বলছো, কোন বেসিসে বলছো আমার জানা নেই। অ্যান্ড তোমাদের জন্য আমিও মাঝে মাঝে ফ্রেশার্স টার্মিনোলজিটা অনেক জায়গায় ইউজ করে ফেলছি। তো ফ্রেশার্স কি তোমরা সত্যি কি ফ্রেশার্স? তোমাদের পাস আউট ইয়ার কোনটা? এটা কত চলছে? এটা 2026 চলছে, অ্যান্ড 2026-এর এটা জানুয়ারি চলছে। তোমরা পাস আউট কবে হয়েছে? তোমরা পাস আউট হয়েছে 2025-এ, তাই তো? তারপরে তোমাদের পরে আর একটা ব্যাচ পাস আউট হয়ে গেছে। হ্যাঁ, হতে পারে যে তারা অ্যাপ্লিকেবল নয় ফর দ্যাট পোস্ট, বিকজ তাদের তখনও রেজিস্ট্রেশন নাম্বার আসেনি, কিন্তু তোমাদের পরে একটা ব্যাচ পাস আউট হয়ে গেছে। তো তোমরা কিসের ফ্রেশার্স? তোমরা তো ফ্রেশার্স নও। হ্যাঁ, তোমাদের নিজেদের ক্ষেত্রে তোমরা যারা এখনো কোনো জবে জয়েন করনি, পাওনি আইদার, অথবা প্রিপারেশনের জন্য জবে জয়েন করনি, তারা তোমরা একটা টার্মটা ইউজ করতে পারো কি, আমি কোথাও জয়েন করিনি, আম নট এক্সপিরিয়েন্সড, আম নট অলরেডি এক্সপোজড টু এনি কাইন্ড অফ হেলথ কেয়ার ফেসিলিটি, মানে প্রাইভেট আর কি, বা গভর্নমেন্ট, হোয়াট এভার। তো তোমরা নিজেদেরকে ফ্রেশার্স ফ্রেশার্স কেন বলছো? যখনই একটা জায়গায় তুমি এক্সপোজড হয়ে গেছো, তুমি একটা কোনো ওয়ার্ডে কাজ করো, দ্যাট মিনস তোমার কাছে, মানে ইন্টারভিউয়ারদের কাছে তোমার জোনটা ক্লিয়ার হয়ে গেছে যে হ্যাঁ, একে আমি এই জোন থেকে কোয়েশ্চেন করতে পারি। এটা নর্মাল একটা সাইকোলজি। তার মানে এটা নয় যে তোমাকে অন্য জোন থেকে কোয়েশ্চেন করবেন না, করা হবে না। অবশ্যই তোমাকে অন্য জোন থেকে কোয়েশ্চেন করা হবে, কিন্তু যখনই তুমি বলবে যে তুমি কোথাও জয়েন করোনি, তখনই কি হবে? তখন তোমার জন্য ফার্স্ট ইয়ার টু ফোর্থ ইয়ার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওপেন হয়ে গেল। এটাই যে ডিফারেন্স। তোমরা নিজেদেরকে ফ্রেশার্স বলো না বারবার। আর হ্যাঁ, তোমাদের জন্য ভিডিওস আজকে নিয়ে এসেছি। শুরু করা যাক। তোমাদের কথা মতো যারা ফ্রেশার্স মানে 2025-এ পাস আউট, তাদের জন্য কি রকম কি কোয়েশ্চেন করতে পারে ডাব্লিউবিএইচআরবি। দেখো, তোমাদের ক্ষেত্রে না কোয়েশ্চেনের ধরনটা একটু আলাদা হতে পারে। কেন? কি কারণ? তোমরা তো যেহেতু কোনো রকম এক্সপিরিয়েন্স তোমাদের নেই, সেক্ষেত্রে তোমাদের সিচুয়েশনাল কোয়েশ্চেনগুলো কিছুটা কম আসার সম্ভাবনা বেশি আমার মতওয়াইজ। তো আমার মনে হয় তোমাদের বেসিক নলেজ যেগুলো, মানে বেসিক, একদম বেসিক থেকে শুরু করে তোমাদের কোয়েশ্চেনটা বেশি আসে। এবং বিগত যে যেদিন লাস্ট যেদিন ইন্টারভিউ হয়েছে, সেই রিভিউ নিয়ে এটাই জানা গেছে যে যারা জেনারেলি ফ্রেশার্স বা রিসেন্ট পাস আউট, তাদের ক্ষেত্রে কোয়েশ্চেনের ধরনগুলো একটু কিন্তু অন্যদের তুলনায় আলাদা। আলাদা কোন দিকে? যে তাদের বেস নলেজ থেকে কোয়েশ্চেনটা বেশি করা হয়েছে। কেমন কি কোয়েশ্চেন আসতে পারে? প্রথমেই আসতে পারে যে তুমি কেন নার্সিংটাকে চুজ করলে, তোমার কেরিয়ার হিসেবে তুমি নার্সিংটাকে কেন চুজ করলে। এবং তুমি যখনই বলবে যে তুমি তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তুমি প্রিপারেশন নিচ্ছিলে অন্য এক্সামের জন্য, তখনই কোয়েশ্চেন আসবে যে তুমি ডাব্লিউবিএইচআরবি কে কেন বেছে নিয়েছো তোমার ফিউচারের কেরিয়ার হিসেবে। তুমি কেন ডাব্লিউবিএইচআরবির আন্ডারে স্টাফ নার্স গ্রেড 2 হতে চাইছো। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা কিন্তু আসবে। নেক্সট, কি ধরনের কি কোয়েশ্চেন আসতে পারে? যেমন নর্মাল লেবার কি। দেখো, আমি আজকে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো বলছি না সবকটা, কারণ সিচুয়েশনাল হলে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো বলার একটা ব্যাপার থাকে। কিন্তু যেহেতু পুরো কোয়েশ্চেনটা আমি, মানে স্পেশালি যেহেতু নতুন 2025-এ পাস আউটদের জন্য এটা করা হচ্ছে, অ্যান্ড যারা কোথাও কাজ করেনি, বাড়িতে আছে বা প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য করছি, তাই জন্য কিন্তু আমি কোয়েশ্চেনের অ্যান্সারগুলো বলছি না, কারণ তোমাদের বেশিরভাগ কোয়েশ্চেনটাই বইয়েতে একদম লাইন পাই টু পাই পেয়ে যাবে। প্রথমত নর্মাল লেবার কি, দ্বিতীয়ত সায়েন্স অফ ট্রু লেবার পেন, ঠিক আছে। নেক্সট, স্টেজেস অফ লেবার, চারটে যে স্টেজ, চারটে স্টেজকেই একদম পুরো মুখস্থ রাখতে হবে। দেন হোয়াট ইজ রিজেন ম্যানুভার। রিজেন ম্যানুভার আমরা কাকে বলি? যেটা আমাদের নর্মাল ডেলিভারি প্রসেস ভার্টেক্স প্রেজেন্টেশনে, সেটাকে আমরা রিজেন ম্যানুভার বলি। ওকে। নেক্সট, পার্টোগ্রাফ। খুব খুব একটা ইম্পর্টেন্ট টপিক পার্টোগ্রাফ। কি পার্টোগ্রাফের প্রত্যেকটা পার্ট তোমাকে পড়ে যেতে হবে। কখন এফএইচআর কতক্ষণ অন্তর আমরা চেক করি, মানে পুট করি পার্টোগ্রাফে। তারপরে কন্ট্রাকশন আমরা কতক্ষণ অন্তর চেক করি, অ্যান্ড লেস দ্যান 20 সেকেন্ড হলে কীরকম ডিনোট করি, গ্রেটার দ্যান 20 সেকেন্ড মানে 20 to 40 হলে কীরকম ডিনোট করি। মানে এই ব্যাপারটা কিন্তু খুব মাইনিউটলি ওরা ধরেন। তাছাড়াও হচ্ছে সার্ভাইকাল ডায়ালিটেশন আমরা কতক্ষণ অন্তর পুট করি, অ্যান্ড চেক কতক্ষণ অন্তর করি। তাছাড়াও অ্যামনিওটিক ফ্লুইড রাপচারের পর যদি মেকোনিয়াম থাকে, তাহলে সেটা পার্টোগ্রাফি কি হিসাবে লেখা হয়? আই হিসাবে লেখা হয়, সি হিসাবে লেখা হয়, না এম হিসাবে লেখা হয়? ওটা কোশ্চেন আসতে পারে। বিপি আমরা কতক্ষণ অন্তর পার্টোগ্রাফি পুট করি, হার্ট রেট কতক্ষণ অন্তর পুট করি, মানে মাদার হার্ট রেট,
এগুলো কিন্তু আসবে পার্টোগ্রাফ থেকে। নেক্সট এপিসিওটমি, হোয়াট ইজ এপিসিওটমি, তার সাথে এপিসিওটমির টাইপ আর কোন কমন নার্ভ এপিসিওটমিতে এফেক্ট হওয়ার চান্স আছে। নেক্সট হোয়াট ইজ ব্রিজ প্রেজেন্টেশন, ব্রিজ প্রেজেন্টেশন কি, আর ব্রিজ প্রেজেন্টেশনে তোমার ডিনোমিনেটর কি কি হতে পারে। নেক্সট কম্পোজিশন অ্যান্ড টাইম অফ আইএফএ অ্যাডমিনিস্ট্রেশন। ফার্স্ট অফ অল আইএফএ ট্যাবলেটের আমাদের যে অ্যানিমিয়া মুক্ত ভারত যে প্রোগ্রাম রয়েছে তার আন্ডারে আইএফএ ট্যাবলেট মাদারদেরকে যেটা দেওয়া হয় তার কালার কোডিং কি, তার কালার কোডিং রেড, অ্যান্ড সেই ট্যাবলেটে মানে আয়রন এবং ফলিক অ্যাসিডের কম্পোজিশন কি, কত কত এমজি করে থাকে বা কত এমসিজি করে থাকে, তার সাথে কখন আইএফএ ট্যাবলেটটা দেওয়া হবে মাদারকে, সেকেন্ড ট্রাইমিস্টার থেকে, নট ফার্স্ট ট্রাইমিস্টার। কেন? টেরাটোজেনিক এফেক্টের জন্য। নেক্সট কি, ম্যানেজমেন্ট অফ পিপিএইচ, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। পিপিএইচ এর ম্যানেজমেন্ট, প্রপার ম্যানেজমেন্ট তোমাকে এরকম ভাবে সিচুয়েশনও দিয়ে দিতে পারে, যেহেতু এটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, কমন টপিক, যে তোমার ওয়ার্ডে তুমি কখনো কি পিপিএইচ মাদার পেয়েছো স্টুডেন্ট পিরিয়ডে, যদি দেখে থাকো তাহলে কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় পিপিএইচ মাদারের। একজনের প্রচন্ড ব্লিডিং হচ্ছে, সিভিয়ার ব্লিডিং হচ্ছে, ডেলিটার মতো ব্লাড লস হয়ে গেছে, তখন তার ইমিডিয়েট ম্যানেজমেন্ট তুমি কি করবে, বা থার্ড স্টেজে তুমি দেখছো পিপিএইচ হচ্ছে, মানে তখন তুমি কি ম্যানেজমেন্ট করবে। নেক্সট একটা খুব কমন কোয়েশ্চেন আসতে পারে কি, পিপিএইচ এর সময় যে আমরা বেলুন ইউজ করি তার নাম কি না, বাকরি বেলুন। তো বাকরি বেলুনে কত 500 ml তার বাকরি বেলুনটাতে 500 ml মতো ওয়াটার রিজার্ভ করা যায়, অ্যান্ড সেটা কিভাবে কি ইউজ করা হয়। আর আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, যদিও এটা অফ টপিক কোয়েশ্চেন, মানে এতটা ইনডেপথ ডাব্লিউবিএইচ এর কোয়েশ্চেন করবে বলে মনে হয় না, যে পিপিএইচ এ যে সুচারটা করা হয় ইউটেরাসে সেটার নাম কি, বিলিং সুচার, এই কোয়েশ্চেনগুলো আসতে পারে। নেক্সট কর্টিকোস্টেরয়েড ডোজ, বিটাম লেবারের ক্ষেত্রে কর্টিকোস্টেরয়েডের ডোজ কি, বিটামিথাজোনের ডোজ কি, ডেক্সামিথাজোনের ডোজ কি, ঠিক আছে। নেক্সট এমজিএসও করে লোডিং ডোজ কিভাবে তুমি প্রিপেয়ার করবে, তার সাথে সাথে তুমি যখন এমজিএসও করে অ্যাডমিনিস্টার করছো, বিফোর অ্যাডমিনিস্ট্রেশন মানে লোডিং ডোজের পর মেনটেনেন্স ডোজ যখন তুমি অ্যাডমিনিস্টার করবে, তখন তার আগে তোমাকে কি কি চেক করতে হবে অ্যান্ড কোনটা ফার্স্টে চেক করতে হবে। তোমাকে অলওয়েজ আগে কিন্তু নি জার্ক ফার্স্টে চেক করতে হবে, ঠিক আছে। তার সাথে এক্ল্যাম্পসিয়া, হোয়াট ইজ এক্ল্যাম্পসিয়া, প্রি এক্ল্যাম্পসিয়া, আর এইচইএলএলপি সিনড্রোম কি, এক্ল্যাম্পসিয়ার ক্ষেত্রে মাদারের ওই এমজিএস উপর কখন দেওয়া যেতে পারে, এই কোশ্চেনটা আসতে পারে। তার সাথে লেবার রিলেটেড এগুলো আছেই, তার সাথে আরও কিছু অ্যাডভান্স টপিক যেমন সার্ভাইকাল সার্কলেজ কি, অ্যাবর্শন হলে কোনটা থ্রেটেন্ড অ্যাবর্শন, কোনটা ইনকমপ্লিট অ্যাবর্শন, কোনটা কমপ্লিট অ্যাবর্শন, কোনটা মিসড অ্যাবর্শন, এই টাইপগুলো কিন্তু পরিষ্কারভাবে মনে রাখতে হবে, যে কি দেখে আমি বুঝবো যে কোনটা থ্রেটেন্ড অ্যাবর্শন, কোনটা ইনকমপ্লিট অ্যাবর্শন। নেক্সট আসতে পারে তোমার জিডিএম মাদারের ম্যানেজমেন্ট কি হতে পারে, ঠিক আছে। এছাড়াও এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কাকে বলে এবং সেক্ষেত্রে রোগ্যাম কখন দেওয়া হয় মাদারকে। ওকে, নেক্সট এগুলো তো গেল জেনারেলি আমাদের অবসের কোয়েশ্চেন। অবস থেকে যেগুলো আমার মনে এলো সেগুলো আমি এখানে তোমাদের সামনে বললাম। এছাড়াও যে কোয়েশ্চেনগুলো কিন্তু খুব আসে, মানে যাদের মেনলি কোনো পার্টিকুলার ওয়ার্ডে এক্সপোজার নেই, প্লাস তুমি যখনই তোমার জোনটাকে ওপেন করে দিচ্ছ তখন যে কোয়েশ্চেনগুলো মেনলি করা হয়, অ্যান্ড যারা ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর, যারা সিস্টার টিউটর, যারা ওয়ার্ডে আছে তাদেরকেও এই কোয়েশ্চেনগুলো করা হয়, যে সিপিআর খুব কমন টপিক, সিপিআর ফর অ্যাডাল্ট অ্যান্ড অলসো ফর নিওনেট, মানে নিওনেটাল রিসাসিটেশনটাও কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে, তার সাথে নর্মাল অ্যাডাল্ট সিপিআর আশা করি সবাই জানো। এবার নিওনেটাল রিসাসিটেশনটা কিন্তু নর্মাল অ্যাডাল্ট সিপিআর এর মতো নয়। নিওনেটাল রিসাসিটেশন যেটা, সেটার কিন্তু অনেক ধরনের স্টেপ আছে অ্যান্ড অনেক ক্রাইটেরিয়া রয়েছে, অনেক কন্ডিশন রয়েছে, বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করি আমরা। তো সেক্ষেত্রে তোমাকে হয়তো পুরোটা ধরবে না, কারণ এত টাইম তো ধরো এক একজন ক্যান্ডিডেটের পিছনে হার্ডলি 10 মিনিট থেকে 15 মিনিট দেবে, তাই না। আর যদি খুবই খারাপ ভাগ্য হয় তখন আধ ঘন্টা পর্যন্ত চলতে পারে। তো সেক্ষেত্রে তোমাকে নিওনেটাল রিসাসিটেশনের ক্ষেত্রে কীরকম কি কোশ্চেন করতে পারে, যেমন তোমাকে কোশ্চেন করতে পারে যে বেবির হার্ট রেট, মানে নিউবর্নের হার্ট রেট যদি গ্রেটার দ্যান 60 বিটস পার মিনিট বাট লেস দ্যান 100 বিটস পার মিনিট থাকে, তখন তুমি কি করবে, তখন তুমি পিপিভি নর্মাল ব্যাগমাস ভাল যেটা রয়েছে সেটা আমরা দেবো। তখনই একটা কোশ্চেন আসে সঙ্গে সঙ্গে, বলো বিএমভির কন্ট্রাইন্ডিকেশন কি, কোন ক্ষেত্রে আমরা বিএমভি দেবো না। ডায়াফ্রামেটিক হার্নিয়া যখন থাকে বাচ্চাদের তখন আমরা কিন্তু বিএমভি দিই না। ওকে, নেক্সট তখন তোমার কোশ্চেন আসতে পারে যে লেস দ্যান আমরা কখন চেস্ট কম্প্রেশনটা কখন দেবো, নিউবর্নদেরকে চেস্ট কম্প্রেশনটা কখন দেবো, যখন আমার হার্ট রেট বিলো 60 বিটস পার মিনিট হবে তখন আমরা দেবো। তারপরে রিসাসিটেশনের সময় অ্যাড্রিনালিনের ডোজ কত, মানে এপিনেফ্রিনের ডোজ কত হবে, আর কখন বাচ্চাটাকে আমরা এনআইসিইউ এ ট্রান্সফার করবো, এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আসবে, যেটা নিউবর্ন রিসাসিটেশনের গোল্ডেন 1 মিনিটসের মধ্যে আসে। তারপরে তুমি রিসাসিটেশনের সময় বড়দের যেমন ক্যারোটিড পালস চেক করো, সেক্ষেত্রে বাচ্চাদের কি চেক করবে, বাচ্চাদের এপিকাল পালস চেক করা হয়, তখনই কোশ্চেন আসবে এপিকাল পালসের প্লেস বলো, পজিশন বলো, আর কিভাবে চেক করবে, তুমি কি প্যালপেট করবে এপিকাল পালস নাকি অসকালটেট করবে, অসকালটেট করি আমরা। তো এই কোশ্চেনগুলো আসতে পারে। তার সাথে সিপিআর, অ্যাডাল্ট সিপিআর তো আছেই, ওটা আমি আলাদা করে বলছি না, কারণ তোমরা যারা রিসেন্ট ইয়ারে পাস আউট আছো অ্যান্ড কিছু করছো না এখন, তাদের জন্য কিন্তু আমি বারবার বলছি সব জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। আমি আইসিইউর জন্য যে ভিডিও বানিয়েছি সেটা থেকেও যেমন কোশ্চেন আসতে পারে, নর্মাল জেনারেল ওয়ার্ড থেকে যে কোশ্চেনগুলো বানানো হয়েছে সেখান থেকেও কোশ্চেন আসতে পারে। কিন্তু হ্যাঁ, তোমরা প্রত্যেকটা ভিডিও দেখবে অ্যান্ড দেখে সেই কোশ্চেনগুলো তোমরা রেডি করে রাখবে। নেক্সট আবগার স্কোরের যে 5টা ক্রাইটেরিয়া সেগুলো কি, ওকে। এখানে একটা জিনিস খুব
গন্ডগোল হয়ে যায় রেসপিরেটরি রেট। আমরা রেসপিরেটরি রেট চেক করি না আবগার স্কোরে, আমরা রেসপিরেশন চেক করি, ঠিক আছে? আবগার স্কোর হলো নর্মাল আবগার স্কোর কতক্ষণ ধরে চেক করি, এই জিনিসগুলো জিজ্ঞাসা করা হয়। তাছাড়াও এবার আমি এটা জেনারেলাইজ কোশ্চেনে যাচ্ছি, যেমন ওয়ারেসের কম্পোজিশন, তার সাথে কম্পোজিশন শুধুমাত্র কম্পোজিশন নয়, কত এমজি করে থাকে ওয়ারেসে, WHO যে ওয়ারেস কম্পোজিশন দিয়েছে সেই কম্পোজিশন। নেক্সট ভ্যাকসিন স্কেডিউল, খুব ইম্পর্টেন্ট, মানে যারা কারেন্ট ইয়ারে পাস আউট তাদের জন্য ভ্যাকসিন স্কেডিউল শুধুমাত্র কারেন্ট ইয়ারের জন্য না, প্রত্যেকটা ইয়ারের জন্য ভ্যাকসিন স্কেডিউল ইজ টু মাচ ইম্পর্টেন্ট। ভ্যাকসিন স্কেডিউল পুরো মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? নেক্সট তার সাথে সিকোয়েন্স মনে রাখবে, কার পর কোন ভ্যাকসিনটাকে অ্যাডমিনিস্টার করা হয়, তার কোথায় দেওয়া হয়, মানে কোথায় কোন ভ্যাকসিনটাকে দেওয়া হচ্ছে। নেক্সট BMW, কোন ব্যাগে আমরা কি ফেলি। দেখো জেনারেলি কোন ব্যাগে আমরা কি ফেলি এগুলো তো আমরা সবাই জানি। কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে যে এক্সেপশনাল, যেমন ব্লাড ব্যাগ আমরা ইয়েলোতে ডিসকার্ড করি। ব্লাড ব্যাগ তো মানে PVC তৈরি বা প্লাস্টিক যাই হোক, সেটা তো আমরা রেডে ফেলার কথা, ইনফেক্টেড প্লাস্টিক আমরা ইয়েলোতে ফেলি। কেন ইয়েলোতে ফেলি? কারণ ওটাকে আমরা ইনসিনারেট করবো, দ্যাটস ওয়াই আমরা ইয়েলোতে ফেলি। তা এছাড়াও ব্লাড ট্রান্সফিউশনের সময় কি কি কমন কমপ্লিকেশনস দেখা যায়, সেক্ষেত্রে তোমার অ্যাজ এ নার্স ফার্স্ট প্রায়োরিটি অফ অ্যাকশন কি হবে? সেক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি অফ অ্যাকশন হবে, যাই কমপ্লিকেশনস হোক না কেন ব্লাড ট্রান্সফিউশনটাকে স্টপ করা, ব্যাস এটা হচ্ছে তোমার ফার্স্ট অ্যাকশন। তারপরে তুমি ভাইটালস চেক করবে, তারপরে তুমি এমওকে ইনফর্ম করবে, সেগুলো পরে, কিন্তু ফার্স্টে হচ্ছে তোমাকে ব্লাড ট্রান্সফিউশন ওখানে স্টপ করতে হবে। নেক্সট ফিজিওলজিক্যাল অ্যান্ড প্যাথোলজিক্যাল জন্ডিস কখন হয়? এক্ষেত্রে তোমাকে কোশ্চেন করতে পারে যে 7 দিন 8 দিনের মাথায় একজন মা এসেছেন তোমার কাছে বাচ্চাকে নিয়ে, বাচ্চার হালকা হালকা হলুদ দেখা যাচ্ছে মুখটা, মা একটু ভীত সন্তুষ্ট হয়ে এসেছে তোমার কাছে, তুমি তখন তাকে কি হেলথ টক দেবে? কারণ এটা তো ফিজিওলজিক্যাল জন্ডিস, তাই না? তো তখন তুমি মাকে ভালো করে ব্রেস্ট ফিডিং করাতে বলবে আরো, ঠিক আছে? পারলে একবার বিলিরুবিন লেভেলটা চেকও করিয়ে নেবো আমরা, কিন্তু এটা যেহেতু ফিজিওলজিক্যাল জন্ডিস, তো সেটা নিয়ে এত ভয় পাওয়ার কারণে এই হেলথ টকগুলো আমাকে দিতে হবে মাদারকে। নেক্সট নিডল স্টিক ইঞ্জুরি। নিডল স্টিক ইঞ্জুরিতে আমরা ফার্স্ট অ্যাকশন আমাদের কি, পেপ মানে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস কখন দেওয়া হয়? উইদিন 72 আওয়ার্স। ওকে, নেক্সট 5 মোমেন্টস অফ হ্যান্ড হাইজিন, ওখানে তোমাকে হ্যান্ড ওয়াশিং স্টেপও জিজ্ঞাসা করতে পারেন, মানে তোমাকে ওখানে দেখাতে হবে হ্যান্ড ওয়াশিং স্টেপ। কন্ট্রাসেপটিভ মেথড, ভাস্ট চ্যাপ্টার একটা কন্ট্রাসেপটিভ মেথড। সেখানে দেখো যারা সিএইচওতে আছো, আমি সিএইচওর জন্য একটা আলাদা ভিডিও বানিয়েছি, এবার যারা সিএইচওতে রয়েছো তাদের যেমন ইন ডিটেলস জিজ্ঞাসা করার একটা প্রবাবিলিটি থাকে কন্ট্রাসেপটিভ মেথডটা, কারণ তোমরা একটা এইচডব্লিউসির ইনচার্জ। তো সেখানে যারা ফ্রেশার্স, মানে যারা এই 2025 দেখছো, তোমাদের সাথে সাথে আমিও 14 বার ফ্রেশার্স বলছি, যারা 2025-এ পাস আউট হয়েছো, তাদেরকে আমার মনে হয় না যে ইন ডিটেলস কন্ট্রাসেপটিভ জিজ্ঞাসা করতে পারে বলে, বাট তাও সাবধানের মাননি কন্ট্রাসেপটিভটা ভালো করে পড়ে যাবে, কখন কি কন্ট্রাসেপটিভ ইউজ করা হয়। স্পেশালি হচ্ছে যে আই পিল, যেটা ইজি পিল, সেই ইজি পিলে কম্পোজিশন কি থাকে, অ্যান্ড তার সাথে ওসিপি মালাডি যেটা, সেটার কম্পোজিশন কি থাকে, কত এমজি করে থাকে, এইগুলো কমন কোশ্চেন কন্ট্রাসেপটিভ থেকে। তোমাদেরকে আমার মনে হয় না ইন ডিটেলস অন্তরাটা হয়তো জিজ্ঞাসা করতে পারে যে অন্তরার কম্পোজিশন ডিমেড্রক্সি প্রোজেস্টেরন যেটা ডিএমপিএ বা অন্তরা, সেটাকে কোথাও কোন রুটে দেওয়া হয়, আর কি কম্পোজিশন বা সেটুকু জিজ্ঞাসা করতে পারে। আমার মনে হয় তারপরে অন্তরা কতদিনে মিস হলে কি হবে না হবে এই কোশ্চেনগুলো তোমাদের আসতে পারে। ওকে, নেক্সট কপারটি জিজ্ঞাসা করতে পারে 375 এর লাইফ টাইম কত আর 380 এর লাইফ টাইম কত, এটা কিন্তু জিজ্ঞাসা করতে পারে। 375 লাস্টে 5 আছে মানে 5 বছর, 380 লাস্টে 0 আছে মানে 10 বছর, ঠিক আছে? নেক্সট ডিসইনফেকশন অ্যান্ড স্টেরিলাইজেশন, ডিফারেন্স বিটুইন ডিসইনফেকশন অ্যান্ড স্টেরিলাইজেশন। আর তোমাকে তার সাথে জিজ্ঞাসা করতে পারেন কয়েকটা ডিসইনফেক্টেড মেথডের নাম বলো, কয়েকটা স্টেরিলাইজ করার মেথডের নাম বলো, আর সঙ্গে সঙ্গে তার সাথেই আছে লিঙ্ক অটোক্লেভের টেম্পারেচার, প্রেশার, কতক্ষণ ধরে কোন মেটেরিয়ালসকে কতক্ষণ ধরে অটোক্লেভ করতে হবে। অ্যান্ড এখন আমি এটা হয়তো আগের কোনো ভিডিওতেই বলিনি, যেহেতু নিপা ভাইরাস এই রিসেন্ট খুব ছড়াচ্ছে চারিদিকে, তো নিপা ভাইরাসের কিন্তু মোড অফ ট্রান্সমিশন কোথা থেকে হয়, ঠিক আছে, এই জিনিসটা একটু পড়ে যাবে, দেখে যাবে, ধরতেও পারে, তাই না? যেমন কোভিডের টাইমে আমাদের কোভিড একটা খুব ইম্পর্টেন্ট টপিক ছিল, সমস্ত পরীক্ষায় কোভিড, সেরকম নিপা ভাইরাসটা কিন্তু যেহেতু একটা রিসেন্ট কয়েকটা ঘটনা পাওয়া যাচ্ছে, কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে, তো নিপা ভাইরাস থেকে কিন্তু ওয়েসেন আসতে পারে। তো আর কমন এছাড়াও ইঞ্জেকশনের সাইট, কমন আইএম ইঞ্জেকশনের সাইট কি কি, মানে বাচ্চাদের কোন সাইটে কমনলি দেওয়া হয়, বড়দের কোন সাইটে দেওয়া হয়, এই কোশ্চেনগুলো করতে পারে। তো আমার ওইগুলি মনে হলো, দেখো তোমাদের ক্ষেত্রে কোশ্চেনের কিন্তু কোনো শেষ নেই, প্রচুর কোশ্চেন করা যেতে পারে তোমাদেরকে, কারণ তোমরা হচ্ছে যে তোমরা তো কোনো জোন দিচ্ছ না মানুষকে, তোমরা যখন ইন্টারভিউয়ারকে কোনো জোন দেবে না, তখন তাদের কাছে তো পুরো 4 বছরের সব সাবজেক্ট ওপেন, কমেন্ট্রি থেকে শুরু করে সোসিওলজি ইনক্লুডিং সিইটি, ঠিক আছে? তোমাকে সেখানে জিজ্ঞাসা করতেই পারে নার্স পেশেন্ট রেশিও ইন আইসিইউ, নার্স পেশেন্ট রেশিও ইন পিএইচসি, এগুলো জিজ্ঞাসা করতেই পারে, ঠিক আছে? কিন্তু আমার যতটুকু মনে হয় যে এই কিছু বেসিক নলেজ থেকে তোমাদের কোয়েশ্চেনটা বেশি আসবে, যাতে করে বোঝা যায় যে তোমাদের বেসটা কতটা স্ট্রং। সো এগুলো আমার মনে হলো তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হতে পারে, যারা 2025-এ পাস আউট তাদের জন্য, আর যারা কিছু করছো না তাদের জন্য। কিন্তু এর বাইরেও অনেক কোয়েশ্চেন আসার আছে, তো সেরকমভাবে তোমরা প্রিপারেশন নিও। ওকে, থ্যাংক ইউ।